শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নাসিকের চতুর্থ পর্ব। এই পর্বে মহারাষ্ট্রের এমন দুটি স্থানে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষেরা ছুটে আসেন। সেই স্থানগুলো দর্শনের জন্য আজও সকাল সকাল মুক্তিধাম থেকে বেরিয়ে পড়েছি। অটো ধরে প্রথমে আমাদেরকে যেতে হবে নাসিক বাস স্ট্যান্ডে। 1 কিলোমিটার দূরত্ব, খুব অল্প সময়ের মধ্যেই চলে এলাম বাস স্ট্যান্ডে। নাসিকের বাস স্ট্যান্ড বেশ বড়। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনি দেখতে পাবেন এখান থেকে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে যাবার বাস যাতায়াত করে। এই হলো শিরডি যাওয়ার বাস। একদম ঠিক ধরেছেন। আজ আমরা চলেছি সাই বাবার মন্দির দর্শন করতে। বেশ ভিড় আছে আজকের বাসে, তাই ধীরে ধীরে উঠে পড়া যাক। মহারাষ্ট্র ভ্রমণে এসেই প্রথমবার বাসে উঠে সিট ফাঁকা পেলাম না। শিরডি হলো একটা মহাপূর্ণ স্থান। প্রতিদিন বহু মানুষ সেখানে সাই বাবার টানে ছুটে চলেন, তাই এত ভিড়। নাসিক বাস স্ট্যান্ড থেকে শিরডির দূরত্ব প্রায় 82 কিলোমিটার। এই বাস নাসিক বাস স্ট্যান্ড থেকে ছেড়েছিল সকাল 8টায়, তার মানে 10টা নাগাদ পৌঁছে যাব। ঠিক আছে, এই 2 ঘন্টা পথ দাঁড়িয়েই আপনাদের সাথে গল্প করতে করতে চলে যাওয়া যাবে। যারা আমাদের মহারাষ্ট্র ভ্রমণের প্রথম পর্ব থেকে আছেন তাদের সকলকে ধন্যবাদ। তবে যে সকল বন্ধুরা আজকের পর্বটি প্রথম দেখছেন তাদের জন্য জানাই, আমরা হাওড়া থেকে সকাল 11টা 35 মিনিটের মুম্বাই মেল ধরে নাসিকে পৌঁছেছিলাম কয়েকদিন আগে। নাসিকের দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে দেখছি আর আপনাদেরকেও বিভিন্ন পর্বে সেগুলো ঘুরে দেখাচ্ছি। প্রথম পর্বে দেখিয়েছিলাম শ্রীরামচন্দ্রের বনবাসের স্থান, গোদাবরী নদীর তীরবর্তী স্থান, পঞ্চবটী বন সহ আরও 7 থেকে 8টা পূর্ণ স্থান। দ্বিতীয় পর্বে ত্রিম্বকেশ্বর গিয়ে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখেছিলাম। এরপর গেছিলাম ওই দিনেই 750টা সিঁড়ি ভেঙে ব্রহ্মগিরি পর্বতের ওপর গোদাবরী নদীর উৎসস্থল দেখতে। দারুণ সে ট্রেক করার অভিজ্ঞতা, সেটাও দেখিয়েছি আপনাদেরকে। তৃতীয় পর্বে আপনারা দেখেছিলেন আমরা নাসিকের বিখ্যাত সেই সপ্তশৃঙ্গী গড়ে সপ্তশৃঙ্গী মাকে দর্শন করেছিলাম। এখানেই তো মা দুর্গা প্রথম মহিষাসুর মর্দিনী রূপ ধরে মহিষাসুরকে বধ করার পর এখানকার একটা গুহাতে অবস্থান করছে। আজ চতুর্থ পর্ব। আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলেছি সাই বাবার কর্মস্থান শিরডি দর্শনে। এই দেখুন, আপনাদের সাথে নাসিক ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে করতে কি সুন্দরভাবে 2 ঘন্টা কেটে গেল। শিরডি বাস স্ট্যান্ডে নেমে আমরা প্রথমে চললাম মন্দিরের কাছাকাছি একটা হোটেলের খোঁজে, কারণ একদিন আমরা শিরডিতে থেকে এখানকার অনেকগুলো পুণ্যস্থান দর্শন করব। চলে এলাম ইয়াসাই হোটেলে। রুমে ঢুকে প্রথমে সব কিছু ঘুরে ঘুরে দেখে নিলাম। 600 টাকা ভাড়ায় মোটামুটি ঠিকই আছে। লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাই বাবার মন্দির দর্শন করার জন্য। আমাদের হোটেল থেকে হেঁটে মিনিট 5 রাস্তা। এই মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই পুজোর ডালা নেওয়ারও কোনো দরকার নেই। চলে এলাম সাই বাবা মন্দিরের গেটে। ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দির চত্বরের দিকে। তবে জানলাম এই যে 6 নম্বর, 7 নম্বর আর 8 নম্বর গেটটা, এখান থেকে মন্দিরের ভেতর প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না। আবার 200 টাকা দিয়েও ভেতরে প্রবেশ করার পথও আছে এখানে। আমরা সাধারণ গেটে এসে ফাঁকা দেখে ঢুকে পড়লাম। কিন্তু দুঃখের বিষয় হলো মন্দির চত্বরে ফোন, ক্যামেরা কোনোটাই নিয়ে প্রবেশ করা যাবে না। তাই যাওয়ার পথে এই লকারগুলো দেখছেন, এখানেই ফ্রিতে নিষিদ্ধ সব জিনিস রেখে তারপর আমরা গেলাম সাই বাবার সমাধি মন্দির দর্শনে। দর্শন করে বাইরে বেরিয়ে এসে বাইরের কম্পাউন্ডটা একটু ঘুরে দেখতে দেখতে আপনাদেরকে জানাই, শিরডি সাই বাবার মন্দিরটি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শিরডি শহরে অবস্থিত। সাই বাবার মৃত্যুর আগের 50 বছরকাল এই স্থানেই ছিলেন তিনি। সাই বাবার জন্ম ও বংশ পরিচয়ের সঠিক কোনো তথ্য আজও মেলেনি। তার কাছে আক্ষরিক ধর্মের চেয়ে মানুষ সেবাই ছিল পরম ধর্ম। তাই তিনি জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সেবা করতেন। সাই বাবার কাছে একটাই ধর্ম ছিল, মানব ধর্ম, আর একটাই জাতি, মানব জাতি। তাই তিনি হিন্দু ও মুসলিম উভয় ধর্মেরই আচার অনুষ্ঠান পালন করতেন। সাই বাবার এই উদার মানসিকতার জন্য বহু মানুষ তখন তার শিষ্য হয়েছিলেন। তিনি যেখানে বাস করতেন সেটি মসজিদ ছিল,
তবু তিনি তার নাম রেখেছিলেন দ্বারকাময়ী। তার মৃত্যুর বহু বছর পর 1922 সালে বর্তমানের এই মন্দিরটা তৈরি করে সাই বাবার নামে উৎসর্গ করা হয়েছে। সাই বাবার জীবন কিন্তু প্রমাণ করে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। ঠিক বললাম তো বন্ধুরা? এরপরে আমরা গেলাম এখানকার হনুমানজির মন্দিরে। গর্ভ মন্দিরের সংকটমোচনকারী দর্শন পেলাম। প্রণাম করে আমরা এবার বেরিয়ে চলে এলাম চাউরিতে। না, ভেতরে নিয়ম না থাকায় আপনাদেরকে দেখাতে পারলাম না চাউরির ভেতরটা। তবে আপনাদেরকে জানাই, অতীতে সাই বাবার দিনের অনেকটা সময় এখানকার এক পর্ণকুটিরে থাকতেন। এখান থেকেই তিনি মানুষকে সেবা ও খাবার দান করতেন। তাই ভক্তদের মধ্যে আজও সেই রীতি পালন করতে দেখা যায়। পাশের এই যে ঘরটা দেখছেন, এটি হলো সাই বাবার পরম শিষ্য আব্দুল বাবার নামে উৎসর্গিত। এখানেই অতীতে তার পর্ণকুটির ছিল। মন্দিরের বাইরে ঘুরতে ঘুরতে আমরা একটা রেপ্লিকা দেখলাম এবং এটা দেখে বুঝতে পারলাম এটাই কিন্তু গর্ভ মন্দিরের রেপ্লিকা। গর্ভ মন্দিরে ঢুকে আমরা ঠিক এই রকমই একটা ছবি দেখেছি। যাক, গর্ভ মন্দিরের রেপ্লিকাটুকু আপনাদেরকে দেখাতে পেরে ভালো লাগছে আমার। আপনাদের কেমন লাগছে সাই বাবার কর্মযোগের স্থান আমাদের সাথে ঘুরতে ঘুরতে? কমেন্ট করে জানালে ভালো লাগবে। আপনাদের জানিয়ে রাখি, মন্দির কর্তৃপক্ষ থেকে 1 নম্বর ও 2 নম্বর গেটের পাশে কাউন্টার করা আছে, যেখান থেকে আপনারা চাইলে 25 টাকার বিনিময়ে লাড্ডু প্রসাদ সংগ্রহ করতে পারেন। এই সাই বাবার মন্দির দর্শনের সময় সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত। এখানে প্রতিদিন ভোগ প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের। প্রসাদ গ্রহণের সময় হয়ে যাওয়ায় আমরা তখন মন্দির ছেড়ে 1 নম্বর গেট থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে চললাম প্রসাদ গৃহের দিকে। এই হলো প্রসাদ গৃহে যাবার প্রধান প্রবেশদ্বার। বিশাল বড় এলাকা জুড়ে এই সাই বাবার মন্দির পরিসর। এই সব টিকিট কাউন্টার থেকে বিনামূল্যে প্রতিদিন হাজার হাজার মানুষকে প্রসাদের কুপন বিতরণ করা হয়। প্রসাদ গ্রহণের ঘরে ঢুকে দেখলাম বেশ সুন্দর আয়োজন। এখানে প্রসাদ গ্রহণের সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। মনে পড়ে গেল বেনারসের অন্নপূর্ণা মায়ের মন্দিরের কথা। প্রসাদ গ্রহণের পর আমরা অটো ধরে প্রত্যেকের 10 টাকার বিনিময়ে চললাম অতীতের সাই বাবার এক কর্মযোগের স্থান দর্শন করতে। ওই জায়গাটাকে পুরনো সিড্ডি বলে এখনও। অটো থেকে নেমে পড়লাম পুরনো সিড্ডির রেপ্লিকা দেখব বলে। আমার মতো আপনারাও নিশ্চয়ই ভাবছেন ভেতরে কি আছে অতীতের। চলুন ভেতরে গিয়ে তবেই দেখা যাক। তবে এই জায়গাটা দেখার জন্য প্রত্যেকের প্রবেশ মূল্য নেয় 150 টাকা করে। সামনে এদিকে এগিয়ে এসে প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে প্রথম দর্শনেই আমার মুখ থেকে একটাই শব্দ বেরিয়েছিল, ওয়াও। এরপর যত ভেতরে যাচ্ছে ততই মুগ্ধতা বাড়ছে। এই কমপ্লেক্সটির নাম দেওয়া হয়েছে সাই হেরিটেজ ভিলেজ। এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে অতীতের সিড্ডিকে, তখনকার মানুষের অতি সাধারণ জীবনযাত্রাকে। জানা যায় এইখানে এক জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যেই এই রকমই একটা গ্রাম ছিল, যেখানে সাই বাবা ঘুরে বেড়াতেন মানুষের সেবা করার জন্য। কংক্রিটের তৈরি হলেও এই গ্রামটা ঘুরে বেড়াতে বেশ ভালো লাগবে। এই ধরনের জীবনযাত্রা আমরা আজ হয়তো ভাবতেও পারি না, বলা যায় ভাবতে চাইও না। এখানে তখনকার বিভিন্ন অনুষ্ঠানগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে মডেলের মাধ্যমে। এই যে দেখছেন, এই চিত্রটি হলো সাই বাবার গ্রামবাসীদের সাথে নগর কীর্তনে বের হওয়ার দৃশ্য। পুরো কৃত্রিম গ্রামটা ধীরে ধীরে ঘুরে দেখলে তখনকার দিনে সাই বাবার সময়কারের মানুষদের পেশা, জীবনযাত্রা কেমন ছিল তার একটা ধারণা পাওয়া যায়। এই দেখুন সাই বাবার অন্নদানের দৃশ্য। এই জায়গা দেখার জন্য খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে দিনের বেলা আমার তো বেশ ভালো লাগলো। রাতে কেমন হবে জানি না, কারণ তখন তো কারেন্ট ছিল না এই গ্রামে। আপনারা যদি রাতে সাই বাবা হেরিটেজ ভিলেজ দেখে থাকেন তবে কেমন লেগেছিল কমেন্ট করে জানাতে পারেন আমাকে। সিড্ডির সাই বাবার স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখে হাতে বেশ কিছুটা সময় থাকায় আমরা সেদিনই চলে গেছিলাম শনি সিগনাপুর গ্রামে, যে গ্রামে আজও শনিদেবের কৃপায় কোনো বাড়ি, দোকান, এমনকি ব্যাংকেও তালার প্রয়োজন হয় না। অবাক হবার মতোই ব্যাপার। তবে চলুন এগিয়ে চলি। সাই বাবার বাইরের দিকে যে মডেলটা আছে তার ঠিক কাছেই শেয়ার গাড়ি পাওয়া যায় শনি সিগনাপুর যাওয়ার জন্য।
ঠিক হলো 200 টাকা ভাড়ায় যাওয়া এবং আসা। আমরা বেলা 2টো নাগাদ শেয়ার গাড়িতে উঠে পড়লাম। দুধারে ধুধু প্রান্তরের মাঝে পিচের সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। সাইবাবার মন্দির থেকে শনি শিংনাপুরের দূরত্ব 72 কিলোমিটার। যেতে যেতে পথে একটা অদ্ভুত জিনিস দেখলাম। বলদকে আখের রস তৈরি কাজে লাগানো হয়েছে। এটা আমার জীবনে প্রথম দেখা। আপনারা এর আগে দেখে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এখান থেকে আরও কিছুটা এগিয়ে এলাম গাড়িতে করে। এটা হলো শনি শিংনাপুর যাবার প্রবেশদ্বার। তবে মজার ব্যাপার হলো শনি শিংনাপুর গ্রামে ঢুকতে প্রত্যেক যাত্রীকে 5 টাকা করে টিকিট মানে ট্যাক্স দিতে হয় পৌরসভাকে। যাই হোক, গাড়ি আমাদেরকে এখানে এনে নামিয়ে দিল। 1 ঘন্টা সময় দিল ঘুরে দেখে আসার জন্য। এগিয়ে চললাম মন্দিরের দিকে। প্রবেশ পথ দিয়ে যতই এগিয়ে চলেছি সামনের দিকে ততই অবাক হচ্ছি। বেশ সুন্দর লাগছে, কি সুন্দর পরিবেশ চারদিকে। আরও কিছুটা সামনে এগিয়ে আসার পর দেখতে পেলাম বড় একটা গেট। আপনারা যখন সশরীরে এই মন্দিরে আসবেন তারা মনে রাখবেন সর্ষের তেল ছাড়া অন্য কোনো কিছুই মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া যায় না। তেল বাইরে থেকেও নিয়ে আসতে পারেন, আবার মন্দির চত্বরে মন্দির কমিটির দোকান থেকেও কিনে নিতে পারেন। এই দেখুন না জেনে যারা পুজোর সামগ্রী নিয়ে এসেছে সবই এই বাস্কেটগুলোতে রেখে যেতে হচ্ছে। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। মন্দিরের পথ ধরে যতই এগিয়ে যাচ্ছি যেন আলাদা একটা ভালো লাগা তৈরি হচ্ছে। ধীরে ধীরে গ্রহরাজের মূল মন্দিরের সামনে চলে এলাম। দেখলাম খোলা আকাশের নিচেই বড় বেদির ওপর শিলারূপে পূজিত হচ্ছেন গ্রহরাজ। অনেক ভক্তই ভক্তিভরে তেল ঢালছেন শিলাটির ওপর। শনিদেবের শিলারূপে আবির্ভাব হওয়ার কারণ হিসাবে প্রচলিত আছে কলিযুগের শুরুতে এক রাখাল এখানে পশু চড়াবার সময় এই অদ্ভুত রকমের পাথরটা দেখতে পেয়েছিলেন। এটা দেখে কৌতূহলে হাতের লাঠি দিয়ে পাথরটাতে আঘাত করলেই পাথরটি থেকে রক্ত বের হতে শুরু করে। এমন ঘটনা শুনে সকলে ছুটে আসে এই অলৌকিক পাথর দেখতে। এরপর সেই রাতেই রাখালকে শনিদেব স্বপ্নে দেখান তিনি ওই পাথরের মধ্যেই অধিষ্ঠান করছেন, তাকে প্রতিষ্ঠা করে খোলা আকাশের নিচে রাখতে। শনিদেব রাখালকে আরও জানান এই গ্রামের রক্ষার দায়িত্ব তার নিজের। এরপর রাখাল গ্রামের মানুষদের সহায়তায় এই শিলাখণ্ডটিকে এই স্থানে প্রতিষ্ঠা করেন। আর সেই থেকে আজও পর্যন্ত এই গ্রামের ছোট বড় বাড়িতে, দোকানপাটে, এমনকি ব্যাংকেও তালা দেবার প্রয়োজন হয় না। স্থানীয়রা মনে করেন এখানে কেউ চুরি করলে শনিদেব তাকে চরম শাস্তি দেন। অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব এই শনি শিংনাপুর গ্রামে। শোনাবো এখানকার মানুষের বিশ্বাসের কথা, ভক্তির কথা। কিছুক্ষণ পরে আপনাদেরকে নিয়ে গ্রাম ঘুরে দেখাবো, তখন আমার মতো আপনারাও অবাক হবেন। তবে তার আগে চলুন গ্রহরাজকে ভালো করে দর্শন করে নিই। এই জীবন্ত মন্দির অর্থাৎ জাগ্রত দেবস্থান হিসাবে মনে করা হয় এই মন্দিরকে। প্রতি শনিবার, প্রতি অমাবস্যায় এবং শনি জয়ন্তীতে বহু বহু ভক্তরা আসেন এই শিলাখণ্ডতে গ্রহরাজের দর্শন পেতে। এই শিলাখণ্ডটির উচ্চতা 5.5 ফুট। পাশে একটা ত্রিশূল আছে। এখানে শিব ও হনুমানজিও পূজিত হচ্ছেন। দক্ষিণ দিকে নন্দী মহারাজের মূর্তিও আছে। জানেন তো, এই মন্দিরে এখন আমরা মেয়েরা যত সহজে প্রবেশ করতে পারছি, কিছু বছর আগেও এই অধিকার কিন্তু ছিল না মেয়েদের। তাই 2016 সালে 26শে জানুয়ারি 500-র বেশি মহিলা একটা দল মন্দিরে ঢোকার দাবিতে মিছিল করে। তারপর 30শে মার্চ বম্বে হাইকোর্টের নির্দেশের পর মহিলারা এই মন্দিরে প্রবেশ করার অনুমতি পান। গ্রহরাজের এই শিলাখণ্ডে আপনি সরাসরি তেল ঢালতে চাইলে 500 টাকা ডোনেশন দিতে হয়। আর আপনি যদি চান ডোনেশন ছাড়া আপনার তেল শনিদেবের শিলাখণ্ডে পড়ুক, তবে আমার সাথে চলে আসুন। এই দেখুন, এই জায়গাগুলোতে শনিদেবের উদ্দেশ্য করে আপনি এখানে তেল ঢাললে যা মেশিনের মাধ্যমে পাইপের সাহায্যে গ্রহরাজের কাছে গিয়ে পৌঁছাবে। মেন কথা হলো তেল দেওয়ানে কথা, সে নিজের হাতে দিন বা মেশিনের মাধ্যমে। এটা নিশ্চয়ই কোনো ফারাক পড়ে না শনিদেবের কাছে। সবটাই আমাদের আত্মসন্তুষ্টির ব্যাপার। কেমন লাগছে বন্ধুরা গ্রহরাজকে দর্শন করে? চলুন এবারে মন্দির চত্বরটা ঘুরে দেখে আসি। এই হলো মহন্ত উদাসজি মহারাজের মূর্তি। আরও একটু এগিয়ে এসে দেখতে পাবেন এই জোনে অনেকগুলো মন্দির দেখতে পাবেন। এটা হলো লক্ষ্মী মাতার মন্দির।
লক্ষ্মীমাতা মন্দির ছাড়িয়ে আরও একটু এগিয়ে এসে দত্তাত্রেয় মন্দির। কিছুটা এগোতেই নন্দী মহারাজ সহ ভোলানাথ রয়েছে এই মন্দিরে। প্রথম দিকে খোলা আকাশের নিচে গ্রহরাজকে প্রতিষ্ঠা করার পর এখানকার শনিদেবের মাহাত্ম্য ছড়িয়ে পড়ার পর মন্দির চত্বর এভাবে সাজানো হয়। তবে কিভাবে কারা এত সুন্দরভাবে মন্দির পরিসর সাজিয়ে তুলেছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। মন্দির চত্বর ভালো করে ঘুরে দেখার পর বেরিয়ে পড়লাম। চলুন এবার শনি শিংনাপুর গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই দেখুন, এটা একটা বড় দোকান। খেয়াল করুন, কোনো দরজা দেখতে পাবেন না। আমরা দিনের বেলাতেও গেট খুলে কাছের বাজারে যেতে সাহস করি না। চলুন এই বাড়ির লোকেদের সাথে একটু কথা বলে দেখা যাক। लॉक नहीं होता, सिर्फ स्लाइडिंग लगाते। शनि भगवान की लीला है इधर, इसलिए हम लॉक नहीं लगाते। এরপর আমরা অনেকক্ষণ গ্রামটা ঘুরে দেখলাম। অনেকগুলো ঘরকে লক্ষ্য করলাম। দেখলাম ঘরের ভেতরে কোনো পাল্লা নেই, সামনে কিছু পাল্লা দেওয়া আছে শুধুমাত্র সেটা কুকুর বেড়ালকে ঠেকাতে। क्या है ये, मतलब 200-250 साल पुराना मंदिर है। या किसी घर को ताला नहीं मिलेगा आपको, किसी घर को दरवाज़ा भी नहीं मिलेगा, या चोरी नहीं होता है। अगर आप बोलेंगे या दरवाज़ा नहीं है तो हम वहाँ जाके चोरी करेंगे, लेकिन आप जब मन में सोचते हो और या आती है या भूमि में तो आपके मन से ख्याल निकल जाता है। वो ऐसी बात है। या किसी घर को लॉक मिलेगा नहीं या चोरी भी नहीं होती। शनि बाबा की कृपा ऐसा भी है शनि शिंगनापुर में, ऐसा बात है। শুনলেন তো, অবাক হচ্ছেন না? সন্ধ্যা হয়ে গেছে, ঘরে ঘরে লাইট জ্বলে উঠেছে। এবারে আমাদেরকে ফিরতে হবে গাড়িতে। তাই শনিদেবকে মনে মনে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। শেয়ার গাড়ি তো দাঁড়িয়েই ছিল, ফিরে চললাম। যেতে যেতে একটা কথা ভাবছিলাম, শনিদেবের কী অপার কৃপা এখানকার মানুষদের ওপর। আমাদের ভারতবর্ষে এমনও গ্রাম আছে যেখানে কোনো অসৎ মানুষের বাস করার অধিকার নেই। এটাই তার প্রমাণ পেলাম। এই শনি শিংনাপুর গ্রামে এসে ভক্তি যে মুক্তির পথ সেটাও আরেকবার প্রমাণ হলো। ক্লান্ত শরীরে ফিরে এলাম হোটেলে। আজকের জার্নি এখানেই শেষ। ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে মহারাষ্ট্রের শেষ পর্ব নিয়ে।